কি কি হয়েছে? কি এরকম এরকম করছিস কেন? কি 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 হয়েছে তোর? কি 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 হয়েছে? আমাকে এখানে আটকে রেখেছিস কেন? ছেড়ে দে আমাকে। কি মিষ্টিমা, কি হলো তোর? কথা বলছিস না কেন? কথা বল, কথা বলছিস না কেন? কি কি হলো? কথা বল, কি হলো? কথা বল। অজ্ঞান হয়ে গেল নাকি মিষ্টি? চোখ খোল। এই তুমি একটু মিষ্টির কাছে বসো, চোখে মুখে জল দিয়ে দেখো জ্ঞান ফিরে নাকি। আমি চটপট গিয়ে ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসছি। যা অন্ধকার, আকাশে তো চাঁদও ওঠেনি। আর এদিকে তাড়াহুড়োতে হ্যারিকেনটাও তো আনা হলো না। এই অন্ধকারে সাইকেল চালিয়ে যাবো কিভাবে জানি না। যা আছে কপালে। গ্রামের নাম নিশিকান্তপুর। গ্রামের পুরনো হাসপাতালে আসা নতুন ডাক্তার গ্রামের পথে কুড়িয়ে বন একটা লাল সুতোয় বাঁধা সোনার ঘর। তারপর থেকেই তার সাথে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। রাতের বেলা ওই ঘরটার মধ্য থেকে কে যেন চিৎকার করতে থাকে, ঘরটাকে ওই বট গাছের নিচে রেখে দিয়ে আয়, না হলে তোর গলা কেটে ওই মরা বট গাছের নিচে পুঁতিয়ে রাখবো। গ্রামের চায়ের দোকানে নিতাইবাবু তাকে জানায় ওই সোনার ঘরটার ভিতরে নাকি একটা তান্ত্রিকের আত্মাকে বন্দি করে গ্রামের পশ্চিম দিকের মোড়া বটগাছটার নিচে পুঁতিয়ে রাখা হয়েছিল। কেউ নাকি এই ঘরটাকে ওই মোড়া বটগাছটার নিচে থেকে বার করে তান্ত্রিকের আত্মাকে মুক্ত করে দিয়েছে। এরপর নিতাইবাবু চলে যান পাশের গ্রাম থেকে গুণিন ডাকতে। ডাক্তারবাবু ঘরে ফিরে আসেন। হঠাৎ মাঝরাতে তার পরিচালক শিবু তাকে বাইরে থেকে ডাকতে থাকে, ডাক্তারবাবু, একবার বাইরে বেরিয়ে আসুন ডাক্তারবাবু। কিন্তু শিবু তো তার অসুস্থ মেয়ের জন্য ডাক্তারবাবুর কাছেই চলেছে, কিন্তু সে তো এখনো গিয়ে পৌঁছায়নি। তাহলে ডাক্তারবাবুকে কে ডাকছে? ডাক্তারবাবু, একবার বাইরে আসুন। শিবুর গলা না? কি ব্যাপার শিবু? ডাক্তারবাবু, ওই সোনার ঘরটা নিয়ে আমার সাথে আসুন। নিতাইদা গুণিন নিয়ে এসেছে, আপনাকে ডাকছে, আসুন আমার সাথে। ও তাই? আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি ঘরটা নিয়ে আসছি। এ কি, তুমি আমাকে কোন পথে নিয়ে যাচ্ছ? এটা তো ওই মরা বটগাছটার কাছে যাওয়ার রাস্তা। এটাই সঠিক রাস্তা ডাক্তারবাবু, আসুন আমার সাথে। ওইদিকে শিবু ততক্ষণে সাইকেলে করে ডাক্তারবাবুর বাড়িতে এসে দেখে, এ কি নিতাইদা, তুমি এখানে? তা ডাক্তারবাবু কোথায়? আমার মেয়েটার খুব শরীর খারাপ, ডাক্তারবাবুকে এক্ষুনি আমার সাথে যেতে হবে। কিন্তু ডাক্তারবাবু তো বাড়িতে নেই, আমরাও তো অনেকক্ষণ ধরে ডাক্তারবাবুকে ডাকাডাকি করছি। তা নিতাইদা, ইনি কে? আমাদের পাশের গ্রামের নিধিরাম গুণিন। ডাক্তারবাবু পেটের খপ্পরে পড়েছেন। যতদূর বুঝতে পারছি ওই তান্ত্রিকের প্রেতাত্মাই ওনাকে ধরে নিয়ে গেছে ওই মরা বট গাছটার কাছে। কি বলছেন? আমাদের আর দেরি করা উচিত নয়, এক্ষুনি ওনাকে বাঁচাতে হবে, না হলে অনেক বড় অনিষ্ট হয়ে যাবে। তাড়াতাড়ি চলো সবাই। হ্যাঁ চলুন চলুন।
হাতে যে আর বেশি সময় নেই। শিবু, সাথে করে হ্যারিকেনটা আনলে ভালো হতো নাকি? এই অন্ধকারের মধ্যে পথ চিনতে খুব অসুবিধা হচ্ছে। শিবু আমার কথার কোনো জবাব দিল না। সে নিঃশব্দে হেঁটে চলেছে, আর আমি তাকে অন্ধের মতো অনুসরণ করে চলেছি। আশেপাশে জনপ্রাণীর চিহ্ন মাত্র নেই। আকাশটাও কেমন যেন কালো হয়ে আছে। আজকে কি অমাবস্যা? দূরে কোথাও একটা কুকুর ডাকছে। মাঝে মাঝে কিছু শেয়াল একই স্বরে ডেকে উঠছে। ঝিঝি পোকাগুলো যেন আমার কানে কানে এসে বলে যাচ্ছে, আর এগিয়েও না, সামনে তোমার ভয়ঙ্কর বিপদ। কিন্তু আমি যেন আমার মধ্যেই নেই। আর আমার সামনে থেকে শিবু মাঝে মাঝে বলে উঠছে, আসুন ডাক্তারবাবু, আসুন আমার সাথে। আমি সেই ডাক অগ্রাহ্য করতে পারছি না। কি যেন একটা অদ্ভুত মোহ আছে ওই ডাকের মধ্যে। আমি যেন সেই মোহগ্রস্ত হয়েই ওই ডাক অনুসরণ করে হেঁটে চলেছি, নিজের অজান্তে। ডাক্তারবাবু, দাঁড়ান ডাক্তারবাবু, আর যাবেন না। হঠাৎ একটা কণ্ঠস্বর শুনে আমার সমস্ত মোহ কেটে গেল। আরে গোবিন্দ ডাক্তারবাবু, ওটা শিবু নয়। দেখলাম নিতাইদা পিছন থেকে আমাকে ডাকছে। এই নিতাইদার পিছনে ওটা কে? শিবু তো। শিবু যদি ওখানেই থাকে তাহলে আমি এতক্ষণ কার সাথে যাচ্ছিলাম? ডাক্তারবাবু, আসুন আমার সাথে। ডাক্তারবাবু, আসুন আমার সাথে। আমার গোটা শরীরে কাঁটা দিয়ে উঠল সেই কণ্ঠস্বর, অবিকল শিবুর কণ্ঠস্বর। সেদিকে ঘুরে দেখলাম আমার সামনে শিবু দাঁড়িয়ে আছে। কিন্তু শিবু তো ওখানে নিতাইদার সাথে দাঁড়িয়ে আছে। তাহলে ও কে? কে তুমি? কোথায় নিয়ে যাচ্ছিল আমাকে? কি হলো, উত্তর দিচ্ছ না যে? কে তুমি? ও শিবু নয় ডাক্তারবাবু, ও ওই পিশাচ সাধক তান্ত্রিকের আত্মা। কি ভেবেছিস তোরা ওকে আমার হাত থেকে বাঁচাতে পারবি? ডাক্তারবাবু, সরে আসুন। গোলাম সবাইকে গন্ডি দিয়ে দিল। কেউ এই গণ্ডির বাইরে যাবেন না। এই গণ্ডির ভিতরেও ঢুকতে পারবে না। ভয় পাবেন না, ও কিছুতেই এর ভিতরে ঢুকতে পারবে না। এই গণ্ডি বেরিয়ে ঢোকার মতো ক্ষমতা ওর নেই। নিতাই বাবু, উনি কে? আমাদের পাশের গ্রামের নিধিরাম বণিক। একমাত্র উনিই পারবেন আমাদের এই বিপদ থেকে বাঁচাতে। ডাক্তারবাবু, ওই সোনার ঘরটা আপনার কাছেই আছে তো? হ্যাঁ, এই তো আমার কাছেই আছে। আপনার কাছেই রাখুন। ওটা কিছুতেই আপনি হাতছাড়া করবেন না।
ওই সোনার ঘরটা ছাড়া ওই তান্ত্রিকের আত্মাকে আটকানো অসম্ভব। এই তো, এই নিন ঘরটা, আর ওই তান্ত্রিকের আত্মাকে শেষ করে দিন। আজ সেটা কোনো মতেই সম্ভব নয়। আজ ঘোর অমাবস্যা, পেতেরা প্রবল শক্তিশালী হয়ে ওঠে। আমাদেরকে কৃষ্ণ চতুর্দশীর রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাহলে এখন উপায়? বাড়ি যাব কিভাবে? আপাতত ভোরের অপেক্ষা। ভোর না হওয়া পর্যন্ত আমাদেরকে এখানেই থাকতে হবে, এই গণ্ডির ভিতরে। কিন্তু আমার মেয়ে যে খুব অসুস্থ। কি হয়েছে? হঠাৎ অজ্ঞান হয়ে গেছে ডাক্তারবাবু, কিছুতেই জ্ঞান আসছিল না, তাই আপনাকে ডাকতে এসেছিলাম। জানি না এখন কেমন আছে। আচ্ছা ঠিক আছে, চলো না, আমি দেখছি। না ডাক্তারবাবু, আপনি এই গণ্ডির বাইরে বের হবেন না। ওর নজর কিন্তু আপনার উপরই আছে। ভোর হতে আর বেশি দেরি নেই, আর একটু অপেক্ষা করুন। হ্যাঁ ডাক্তারবাবু, ভোর হলেই না হয়। চারিদিক নিস্তব্ধ, নিঝুম। অমাবস্যা রাতের নিষ্কালো অন্ধকারের মধ্যে আমরা চারজন গণ্ডির ভিতরে নিথর হয়ে দাঁড়িয়ে আছি। আকাশটা আগের চেয়ে আরো বেশি কালো হয়ে উঠেছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকে উঠছে। শীতল একটা বাতাস বইছে। সেই বাতাসে ভেসে বেড়াচ্ছে মাংস পচা দুর্গন্ধ, পোড়া ঘিয়ের গন্ধ, তাজা রক্তের গন্ধ। হঠাৎ পশ্চিম দিকের নিম গাছটা নড়ে উঠল। মরমর করে ভেঙে পড়ল গাছের একটা ডাল। তারপরই সব নিস্তব্ধ। গাছের ডালটা হঠাৎ একবার নড়ে উঠল। ডালপালার ফাঁক থেকে বেরিয়ে এলো একটা কালো বিড়াল। বিড়ালের চোখ দুটো অগ্নিশিখার মতো জ্বলজ্বল করছে। বিড়ালটা ধীর পায়ে এগিয়ে আসছে আমাদের দিকে। নিঝুম অমাবস্যা রাতের এই অন্ধকারের মধ্যে কেবল তার চোখ দুটোই নজরে আসছে। সে ক্রমাগত এগিয়ে আসছে আমাদের দিকে। আমার বুকের ভেতরে যেন কেউ হাতুড়ি পিটতে শুরু করেছে। হৃৎপিণ্ডটা যেন বেরিয়ে আসবে এক্ষুনি। দেখলাম নিধিরাম গুনিনও এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সেই বিড়ালটার দিকে। বিড়ালটা ধীরে ধীরে এগিয়ে আসলো গণ্ডির দাগের কাছে। তার কালো লমস একটা পা গণ্ডির দাগের উপর রাখলো। সাথে সাথে একটা ভয়াবহ চিৎকার তার গলা থেকে বেরিয়ে এলো। আমার চোখের সামনেই তার নিথর দেহটা দাউ দাউ করে জ্বলে উঠল। ওটা কোনো বিড়াল ছিল না, নিধিরাম গুনিন বলে উঠলেন। বিড়ালের রূপ ধরে এসেছিল সে। তবে তো ওই তান্ত্রিকের প্রেতাত্মা আগুনে পুড়ে শেষ হয়ে গেল, আর তো কোনো ভয় নেই। না, ওটা তান্ত্রিকের প্রেতাত্মা নয়। ও এত সহজে মরবে না। ও হচ্ছে পিশাচ সাধক মহাতান্ত্রিক। ওকে শেষ করা এত সহজ নয়। এই অমাবস্যার অন্ধকার রাতে ভূতপেতেরা সব বিভিন্ন রূপে ঘোরাঘুরি করে। ও তাদেরই একজন। ধীরে ধীরে পূব দিকের আকাশ ফর্সা হয়ে উঠল। ডাক্তারবাবু, এবার আপনি গণ্ডির মধ্য থেকে বের হতে পারেন। ডাক্তারবাবু তাড়াতাড়ি চলুন ডাক্তারবাবু, জানি না মেয়েটার জ্ঞান ফিরল কিনা। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। একটা কথা ডাক্তারবাবু, ওই সোনার ঘরটা বাড়িতে রেখে যান। সাবধানে রাখবেন, আর বাড়ি ফিরে একবার আমার সাথে দেখা করবেন। আপনার সাথে কিছু কথা আছে। আচ্ছা শিবু, চলো। আমরা সাইকেলে করে শিবুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তা তোমার বাড়ি এখান থেকে কত দূর? দূর বলতে ডাক্তারবাবু, সাইকেলে করে যেতে ওই আধ ঘন্টা মতো লাগবে। ও আচ্ছা। জানি না মেয়েটা কেমন আছে। এই রে শিবু,
ছাতা নিয়ে আসলে ভালো হতো মনে হচ্ছে। আকাশে যা মেঘ, বৃষ্টি নামলে সমস্যায় পড়তে হবে। তাই তো, বিপদের শেষ নাই। আচ্ছা, তোমার মেয়ের ঠিক কি হয়েছে বলো তো? হয়েছে বলতে ডাক্তারবাবু, কাল সন্ধ্যা পর্যন্ত সব ঠিকঠাক ছিল। রাত 10টার সময় হঠাৎ করেই প্রবল জ্বর আসে, অদ্ভুত সব আচরণ করতে থাকে। আমাকে এখানে আটকে রেখেছিস কেন? তারপর অজ্ঞান হয়ে যায়। তারপরই তো আমি আপনাকে ডাকতে চলে আসি। এই রে, বৃষ্টি শুরু হলো যে। শিবু, আশেপাশে কোথাও দাঁড়ানোর মতো জায়গা আছে? দাঁড়ানোর মতো জায়গা বলতে, হ্যাঁ মনে পড়েছে, পাশেই একটা সাইকেলের দোকান আছে। আর একটু এগালেই বাঁ দিকে পড়বে। ওই তো। যা বৃষ্টি শুরু হলো, এবার কিভাবে যাবো বলো তো তোমার বাড়ি? কিছুক্ষণ সময় পার হয়ে গেল। ঘড়িতে বেলা 11টা। বৃষ্টি তখনও একই গতিতে হয়ে চলেছে। ডাক্তারবাবু, একটা ছাতা জোগাড় করতে পেরেছি। এই সাইকেলের দোকানদারের ছাতা, তবে একটাই। আপনি ছাতাটা নিন, আমি ভিজে ভিজেই যাচ্ছি। না না, তা কি করে হয়? এই ঝড়জলের মধ্যে ভিজে ভিজে গেলে যে তোমার শরীর খারাপ করবে। এক কাজ করো, ছাতাটা আমাকে দাও, আমি একাই যাচ্ছি। তুমি বরঞ্চ এখানে কিছুক্ষণ দাঁড়াও, বৃষ্টি থামলে যাবে। আচ্ছা ঠিক আছে। এই রাস্তা দিয়ে সোজা কিছুটা গিয়ে বাঁদিকে বেঁকে কিছুটা গেলেই একটা পুকুর দেখতে পাবেন। ওই পুকুরটার পাশেই আমার বাড়ি। আচ্ছা ঠিক আছে, আমি চলে যেতে পারবো, তুমি বৃষ্টি থামলেই চলে আসো। শিবুর বাড়িতে গিয়ে পৌঁছানো মাত্রই শিবুর স্ত্রী আমাকে রোগী অর্থাৎ শিবুর মেয়ের কাছে নিয়ে গেল। আমাকে বসতে বলে বাড়ির পাশের কলটা থেকে জল আনতে গেল। তার কাছ থেকে ইতিমধ্যেই জানতে পেরেছি যে মেয়েটির জ্ঞান ফিরেছে, সে ঘুমাচ্ছে এখন। ঘরটা আধো অন্ধকারাচ্ছন্ন। বাইরে বৃষ্টি হচ্ছে, আকাশ সম্পূর্ণ মেঘে ঢাকা। তাই হয়তো অন্ধকারটা যেন একটু বেশি গ্রাস করেছে এই ঘরটাকে। ঘরটার মেঝেতে একটা চাটাইয়ের উপর শুয়ে আছে মেয়েটি। আমি মেয়েটার কাছে গিয়ে পালস চেক করলাম। অসম্ভব ঠান্ডা সেই হাত, ঠিক যেন মোড়া মানুষের হাত, কিন্তু পালস চলছে, অর্থাৎ প্রাণ এখনো দেহের মধ্যেই আছে। তবে হাতটা এরকম ঠান্ডা কেন? কি হলো ডাক্তারবাবু? ও এরকম করছে কেন? জানি না ডাক্তারবাবু, কালকে রাত থেকেই এরকম করছে। তা আপনি কি দেখলেন? কি হয়েছে মেয়েটার? ঠিক বুঝতে পারলাম না, তবে তবে মনে হচ্ছে যে কালকে হয়তো বৃষ্টিতে ভিজেছে, তাই জ্বর এসেছে। জ্বরের ঘরেই হয়তো এরকম করছে। কিন্তু শরীরটা এরকম অস্বাভাবিক ঠান্ডা কেন? কি না, কিছু না। তুমি এক কাজ করো, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো একটু আনার ব্যবস্থা করো। আচ্ছা।
তা আমি যে তোমাকে আসতে বারণ করলাম, তুমি ভিজে ভিজেই চলে আসলে। আসলে মেয়েটার জন্য মনটা কেমন করছিল, তাই। সেদিন শিবুর বাড়িতে খাওয়া দাওয়া করে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, তখন সন্ধ্যা হয়ে হয়। শিবু এগিয়ে দিতে আসবে বলেছিল, কিন্তু আমি বারণ করলাম, বললাম মেয়েটার কাছে থাকতে। বাড়ির কাছাকাছি আসতেই মনে পড়ে গেল নিধিরাম গুনিন দেখা করতে বলেছিলেন। তাই বাড়ি না গিয়ে সোজা চলে গেলাম পাশের চায়ের দোকানে। সেখানে গিয়ে দেখলাম নিধিরাম গুনিন, নিতাইবাবু সমেত আর কিছু গ্রামের লোকজন মিলে কিছু একটা আলোচনা করছে। আরে ডাক্তারবাবু, আসুন আসুন, বসুন। আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। তা শিবুর মেয়েকে কেমন দেখলেন? না, খুব একটা ভালো দেখলাম না। শরীরে রক্ত প্রায় শুকিয়ে গেছে। আর একটা ব্যাপার লক্ষ্য করলাম, রক্ত জলের মতো ঠান্ডা। আরও যা যা দেখেছি সবকিছুই বললাম তাদেরকে। সব শুনে নিধিরাম গুনিন বললেন, ওকে নিশিতে পেয়েছে। এই সব ওই তান্ত্রিকের পেটাত্তারি কাজ। ওই একে একে ভূতপেতদের সব আহ্বান করছে। ওকে শেষ করতেই হবে। কিন্তু কিভাবে? আপনি আমাদেরকে বাঁচান, না হলে আমরা সবাই একে একে শেষ হয়ে যাব। ওর হাত থেকে বাঁচার কি কোনো উপায় নেই? আছে, একটাই উপায় আছে। এই গ্রামের কোনো লোক সেই কাজ করতে পারবে না, আমিও না। পারবেন একমাত্র আপনি। আমি? আচ্ছা ঠিক আছে, ঠিক কি করতে হবে আমাকে? বলছি, তার আগে এই নিন, এটা হাতে বেঁধে নেবেন। এটা আপনাকে ওই পেটের হাত থেকে রক্ষা করবে। এবার শুনুন কি করতে হবে। আগামী কৃষ্ণ চতুর্দশীর রাতে ঠিক 12টার সময় আপনাকে একা যেতে হবে ওই বট গাছের কাছে। তারপর আজ কৃষ্ণ চতুর্দশীর রাত। ঘড়িতে রাত 12টা বাজে। আমি হেঁটে চলেছি বট গাছটার উদ্দেশ্যে। বারবার মনে হচ্ছে যেন আমার পিছু পিছু কেউ হেঁটে আসছে। নিস্তব্ধ এই রাতের বুক চিরে কেউ যেন হেসে উঠছে মাঝে মাঝে। তবে আমার আশেপাশে কাউকেই চোখে পড়ছে না। কিছুক্ষণ পর সেই বট গাছটার কাছে গিয়ে উপস্থিত হলাম। গাছটা কিন্তু আজকে তার সেই নতুন রূপে সেজে নেই। সে তার পুড়ে যাওয়া ডালপালাগুলো নিয়েই দাঁড়িয়ে আছে এই অন্ধকারাচ্ছন্ন রাতের বুক চিরে। নিধিরাম গুনিনের দেওয়া ত্রিশূলটা পার করে সেটা দিয়ে একটা রেখা টেনে দিলাম আমার চারপাশে। ব্যাগ থেকে সেই সোনার ঘোরটা বার করে গাছটার গোড়ায় রাখলাম। হঠাৎ গাছটার পিছন থেকে একটা বিশাল আকার হাত বেরিয়ে এসে ঘোরটা নিয়ে নিতে চাইল, কিন্তু পারল না। ত্রিশূল দিয়ে টেনে দেওয়া সেই গণ্ডি রেখায় ধাক্কা খেয়ে হাতটা ফিরে গেল। এই ঘটনা দেখে তো আমার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। না, ভয় পেলে চলবে না। নিধিরাম গুনিনের দেওয়া এই তাবিজ আমার কাছে থাকতে ওই আত্মা আমার কোনো ক্ষতি করতে পারবে না। নিজেকে সামলে নিয়ে আমি ব্যাগ থেকে নিধিরাম বাবুর দেওয়া মন্ত্রপ্রদ সেই জলের ঘরটা বার করলাম। ঘরটা থেকে কিছুটা জল ঢেলে দিলাম নিচে রাখা সেই সোনার ঘরটার ওপর। সাথে সাথে আমার ঠিক সামনে এসে দাঁড়ালো সে। সেই বিভৎস চেহারা দেখে আমি পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম।
নড়বার ক্ষমতাটুকু যেন আর আমার মধ্যে নেই। হঠাৎ একটা বিদ্যুতের চমকে আমার ঘর ভাঙল। আমি আর কোনো কিছু না ভেবে হাতের ঘরটা থেকে মন্ত্রপুত সেই জল ছুঁড়ে দিলাম সেই তান্ত্রিকের আত্মার দিকে। ঠিক এমন সময় আশেপাশে লুকিয়ে থাকা গ্রামবাসীরা এসে আগুন লাগিয়ে দিল সেই মরা বট গাছটায়। মধ্যরাতের এই গভীর অন্ধকারে দাউ দাউ করে জ্বলতে থাকলো সেটি। পরের দিন সকালবেলায়, ডাক্তারবাবু, আপনার দেওয়া ওষুধ খেয়ে আমার মেয়ে একদম সুস্থ হয়ে গেছে। ও তাই? এ তো খুব ভালো খবর। সত্যি কি আমার দেওয়া ওষুধ খেয়ে মেয়েটা সুস্থ হয়ে উঠল, নাকি কালকে তান্ত্রিকের আত্মার চির বিদায় নেওয়ার সাথে সাথেই সেরে উঠেছে মেয়েটি?